হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। সো দেখো তো, আমাদের কয়েকদিন আগের একটা ভিডিওতে তোমরা অনেকেই বারবার করে আমাকে রিকোয়েস্ট করেছিলে যে স্যার আপনি ন্যাশনাল ইনকাম এবং ন্যাশনাল ইনকামের সঙ্গে রিলেটেড যে বিভিন্ন কনফিউজিং ইকোনমিক্সের টার্মসগুলো থাকে সেগুলোকে নিয়ে একটা শর্ট ভিডিও করুন, কারণ আমি যে এক্সপ্লেনেশনগুলো দিচ্ছিলাম এক্সাম্পল সহ সেগুলো তোমাদের বুঝতে খুব সুবিধা হচ্ছিল। তো দেখো, তোমাদের এই ডিমান্ডে আমি এই ভিডিওটা বানাচ্ছি এবং আমার মনে হয় ভিডিওটা দরকার, কারণ স্টুডেন্টদের মধ্যে কিন্তু এই জিডিপি, জিএনপি, নমিনাল জিডিপি, রিয়েল জিডিপি, এনডিপি, এনএনপি, এই যে বিভিন্ন ধরনের যে টার্মসগুলো আছে এই টার্মসগুলো নিয়ে কিন্তু স্টুডেন্টদের মধ্যে প্রচুর কনফিউশন ক্রিয়েট হয়। বা ন্যাশনাল ইনকাম বলতে আমরা কী বুঝি সেই জিনিসটা কিন্তু স্টুডেন্টদের মধ্যে কী নয়, স্টুডেন্টদের মধ্যে কিন্তু ক্লিয়ার নয়। তো সেই কারণে আমি একটা ভিডিও বানাচ্ছি। তো দেখো, প্রথমেই বলে দিই, ইউটিউবের এই একটা ছোট্ট টাইম স্লটের মধ্যে অবভিয়াসলি পুরো জিনিসটাকে বোঝানো সম্ভব নয়, কারণ ন্যাশনাল ইনকাম একটা বড় চ্যাপ্টার ইকোনমিক্সের, এখানে অনেক জিনিসপত্র আছে। তাও আমি মেন যে পয়েন্টগুলো যেগুলো স্টুডেন্টদের কনফিউশন ক্রিয়েট হয়, বুঝতে অসুবিধা হয়, সেই জায়গাগুলো আমি চেষ্টা করব যতটা সম্ভব মানে কম্প্যাক্ট ওয়েতে ভালোভাবে সহজ ভাষায় তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে? প্রথমত যে জিনিসটা আমাদের সামনে আছে সেটা হচ্ছে জিডিপি। দেখো, জিডিপি আমরা সবসময় উঠতে বসতে আমাদের বাজেট এলেই আমরা শুনতে পাই বা সহজে শুনতে পাই যে দেশের জিডিপি তলানিতে ঠেকে গেছে, যে দেশের জিডিপি পড়ে যাচ্ছে, জিডিপি না উঠলে হবে না। তো জিডিপি জিনিসটা কি? জিডিপি হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। না, নামটা ভালো করে বোঝো, কি বলছে? গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ডোমেস্টিক বলতে আমরা কি বুঝি? ডোমেস্টিক বলতে আমরা বুঝি যে আমাদের এখানকার। প্রোডাক্ট মানে কি? আমরা যত যে জিনিসপত্র তৈরি করছি তার যে ভ্যালু, যত প্রোডাক্ট তৈরি করছি সেটা অ্যাকচুয়ালি কোনো প্রোডাক্ট হতে পারে বা বিভিন্ন সার্ভিসেস যে প্রোভাইড হয় তার যে ভ্যালু, তার যে পুরো ভ্যালুটা কোথায়? আমাদের দেশের মধ্যে। সেটার টোটাল ভ্যালুটাকে বলা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। দেখ, এখানে বলে দেওয়া হয়েছে ইট ইজ দ্য টোটাল মানি ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস। ফাইনাল গুডস মানে ধরো তুমি আমাদের দেশে আয়রন প্রডিউস হচ্ছে, অ্যালুমিনিয়াম প্রডিউস হচ্ছে, কপার প্রডিউস হচ্ছে, সেগুলোর বিক্রি করা হচ্ছে বিভিন্ন জায়গায়, তার একটা ভ্যালু আছে। সার্ভিসেস মানে কি? আমাদের টেলিকমিউনিকেশান সার্ভিস, পোস্টাল সার্ভিস, আমাদের হচ্ছে রেলওয়ে সার্ভিস, ট্রান্সপোর্ট সার্ভিস, এই যে সার্ভিসেসগুলো এগুলোর একটা ভ্যালু আছে, কারণ সেগুলো তোমরা টিকিট কেটে টাকা খরচ করে সেই সার্ভিসগুলো তোমরা নিচ্ছ। তাহলে যত আমাদের কী হবে, যত ফাইনাল গুডস এবং সার্ভিসেস আছে উইদিন দ্য জিওগ্রাফিক্যাল বাউন্ডারিজ অফ এ কান্ট্রি ডিউরিং গিভেন পিরিয়ড অফ টাইম। কেন জিওগ্রাফিক্যাল বাউন্ডারিজ অফ কান্ট্রি বলা হচ্ছে? কারণ নামেই বলা হয়েছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। কী বলা হয়েছে? ডোমেস্টিক মানে দেশের মধ্যে। তো আমার ভারতবর্ষের মধ্যে বসে, সে ভারতীয় হোক চাই কোনো বিদেশি হোক, যেই থাকুক না কেন, তার সে যা ইনকাম করছে বা সে সার্ভিস, কারণ বিদেশি একজন মানুষ যখন আমাদের এখানে থাকছে, আমাদের এখানকার বিভিন্ন সার্ভিসেসগুলো ইউজ করছে বা বিভিন্ন তোমার প্রোডাক্টসগুলো ইউজ করছে, সে টাকা খরচ করছে, সেই টাকাটা হচ্ছে আমাদের ভারত সরকারের কাছে আসছে। তাই এটা হচ্ছে কী বলেছে? জিডিপি। তাহলে জিডিপি মানে কি বুঝলে? যে আমাদের দেশের মধ্যে বসে, সে ভারতীয় হোক বিদেশি হোক যেই হোক না কেন, আমার যে সার্ভিসেস বা প্রোডাক্টগুলো ইউজ করছে বা যত ফাইনাল গুডস এবং প্রোডাক্টসের যে ভ্যালুটা বেরিয়ে আসছে সেটাকে বলা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এবার এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, ডোমেস্টিক প্রোডাক্ট এবং যে ন্যাশনাল ইনকাম, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। অনেকে জিডিপিকে ইনকামের সঙ্গে কম্পেয়ার করে বসে থাকে, তা নয়। জিডিপি এবং ইনকামের মধ্যে পার্থক্য আছে। যে ন্যাশনাল ইনকাম বলতে আমরা কী বুঝি সেটা আমি লাস্টে বলবো তোমাদেরকে। যে ন্যাশনাল ইনকাম জিনিসটা অ্যাকচুয়ালি কি, ওটা কিন্তু জিডিপির সঙ্গে ইকুইভ্যালেন্ট কোনোভাবেই নয়। জিডিপি তাহলে তোমাদের কি বোঝালাম? দেখো, এখানে ফর্মুলাও দেখা আছে। জিডিপির ফর্মুলা হচ্ছে C+I+G+X-M, মানে এখানে একটা ছবির মাধ্যমে দেখানো হয়েছে জিডিপির ফর্মুলার মধ্যে কী পড়ছে। পার্সোনাল অ্যান্ড পাবলিক কনজামশন, মানে পার্সোনাল বা পাবলিক যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করছে, কনজিউম করছে, মানে তার জন্য টাকা দিচ্ছে, টাকা দেওয়া মানে সরকারের ঘরে টাকা যাচ্ছে, সেটা জিডিপির মধ্যে পড়ছে। কারণ প্রথমেই বলে দেওয়া হয়েছে এটা কি, এটা হচ্ছে টোটাল মানি ভ্যালু। মানি ভ্যালু মানে সেখান থেকে যে টাকা তৈরি হচ্ছে, টাকা ইনকাম হচ্ছে, সেই মানি ভ্যালু। প্লাস হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার বা সরকারেরও যে খরচ হচ্ছে, সরকারের খরচটাও কেন হচ্ছে? কারণ দেখো কীরকমভাবে বলে দিচ্ছি। দেখো, গভর্নমেন্ট ধরো আমাদের দেশের মধ্যে সরকার ধরো কোনো একটা জিনিস তৈরি করছে, সরকার ধরো কোথাও একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে। সরকার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে গিয়ে তার সেখানে কী দরকার? সেখানে সে পিডাব্লিউডিকে হায়ার করছে, পিডাব্লিউডিকে বলছে তোমাকে আমি এত টাকা দেবো, তুমি এখানে আমার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দাও। আমাদের এখানকার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সে ইলেকট্রিসিটি বোর্ড WBSEDCL-কে বলছে তুমি এখানে পাওয়ার সাপ্লাই দাও, আমি তোমাকে টাকা দেবো। তাহলে কি গভর্নমেন্ট এক্সপেন্ডিচারটাও কোনো না কোনোভাবে অন্য কারোর একটা ইনকাম হচ্ছে আমাদের দেশের বাউন্ডারির মধ্যেই, তাই সেটা ডোমেস্টিক জিডিপির মধ্যেই পড়ে যাচ্ছে।
তারপর পাবলিক অ্যান্ড প্রাইভেট ইনভেস্টমেন্ট, তুমি ব্যাংকে যে টাকা জমা রাখছো সেটাও সরকারি ইনকামের মধ্যেই পড়ছে। প্লাস এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। ইম্পোর্টটা কেন মাইনাস হয়ে যাচ্ছে? কারণ জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে তো ইম্পোর্ট ঢুকছে না। মানে কি ইম্পোর্ট যেটা হচ্ছে, ইম্পোর্ট মানে তুমি যে আমদানি করছো প্রোডাক্টটা, সেটা কী করতে হচ্ছে, সেটা তোমাকে বাইরে থেকে নিয়ে আসতে হচ্ছে। সেটা তোমার জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে না, বা সেই সার্ভিসটা আমার জিওগ্রাফিক্যাল বাউন্ডারির মধ্যে মানে দেশের সীমার মধ্যে তৈরি হচ্ছে না, সেই কারণে এটাকে মাইনাস করা হচ্ছে। ঠিক আছে, তাহলে জিডিপির ফর্মুলা কী দেখতে পেলে? C+G+I+X-M, মানে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। কোনটা কি এখানে বলা আছে একবার দরকার হলে ভিডিওটা পজ করে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, বা পারলে আমি তোমাদেরকে এই পিডিএফটা প্রোভাইড করে দেবো। এরপর আমরা চলে যাব কোথায়? হচ্ছে জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ওটা গেল কি ডোমেস্টিক, এটা হচ্ছে ন্যাশনাল। নামটা দেখে বুঝো, নামটা দেখলে ভালো করে বুঝতে পারে পার্থক্য কোথায়। ডোমেস্টিক মানে কোনো একটা দেশের বাউন্ডারির মধ্যে, এখানে বলা হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। ন্যাশনাল প্রোডাক্ট মানে আমাদের ভারতীয়দের ক্ষেত্রে ন্যাশনাল মানে কি, ভারতীয়রা যেখানে যা ইনকাম করছে। ওখানে ডোমেস্টিক মানে ভারতের বাউন্ডারির মধ্যে মানে ভারতের সীমারেখার মধ্যে, বা ভারতে বসে, সে বিদেশি হোক বা আমাদের ভারতীয় হোক, যে আমার ইনকামটা প্রোভাইড করছে, বা যে ভ্যালু, ইনকাম বলা ভুল হবে, যে ভ্যালুটা প্রোভাইড করছে, যে মানি ভ্যালুটা প্রোভাইড করছে বিভিন্ন প্রোডাক্ট বা বিভিন্ন সার্ভিসেস ইউজ করে। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট যখন আসছে, ন্যাশনাল প্রোডাক্ট মানে কি আমি শুধুমাত্র ভারতীয়দেরকে ধরবো, সে আমাদের ভারতের মধ্যে থাকুক আর বাইরেই থাকুক, শুধু ভারতীয়দের যে টাকাটা আমরা পাচ্ছি, ভারতীয়দের কাছ থেকে যে মানি ভ্যালুটা আমি পাচ্ছি, সেইটাকে আমি জিএনপির মধ্যে ধরবো। কারণ এখানে আছে গ্রস ন্যাশনাল, ডোমেস্টিক নয়, ন্যাশনাল। ডোমেস্টিক মানে দেশের মধ্যে, ন্যাশনাল মানে ভারতীয়রা যেটা করছে, সে বিদেশে থাকুক বাইরে থাকুক। এখানে আবার আমরা কি করি, এখানে আবার হচ্ছে আমাদের ভারতের মধ্যে বসে বিদেশিরা যে টাকাটা ইনকাম করছে সেটাকে আমরা বাদ দিয়ে দিই, কারণ তারা আমাদের ভারতীয় নয়। আর এখানে নাম আছে কি, গ্রস ন্যাশনাল। তো এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে, দেখো কি, যে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট রেফার্স টু দ্য মানি ভ্যালু অফ টোটাল আউটপুট অর প্রোডাকশন অফ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড বাই ন্যাশনালস অফ এ কান্ট্রি ডিউরিং এ গিভেন পিরিয়ড অর গিভেন ইয়ার। ন্যাশনালস অফ এ কান্ট্রি, ওখানে ছিল কি উইদিন দ্য বাউন্ডারি, জিওগ্রাফিক্যাল বাউন্ডারি অফ এ কান্ট্রি। এখানে বাউন্ডারির কোনো গল্প নেই, এখানে দেশবাসীরা যেটা করবে। তাই আমরা কি করি, আমরা হচ্ছে এখানে জিডিপি থেকে জিএনপি যখন ক্যালকুলেট করি, কি করি, জিডিপি প্লাস এনএফআইএ। হোয়াট ইজ এনএফআইএ? এনএফআইএ হচ্ছে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড। এখানে আমরা কি করি, আমাদের বিদেশে যে ভারতীয়রা থাকে তারা যে টাকাটা আমাদের দেশে পাঠাচ্ছে সেটাকে অ্যাড করি, এবং আমাদের ভারতে বসে বিদেশিরা যে টাকাটা ইনকাম করছে সেটাকে আমরা মাইনাস করে দিই। এইভাবে আমরা কী করি, এইভাবে আমরা জিএনপি ক্যালকুলেট করি। তাহলে জিএনপি ইজ ইকুয়ালস টু হচ্ছে কি জিডিপি প্লাস এনএফআইএ। বোঝা গেল, নামটা দেখি তুমি বুঝতে পারলে। তাহলে জিডিপি এবং জিএনপির মধ্যে তফাৎটা বুঝতে পারলে এটা একটু কনফিউশন ক্রিয়েট হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটা দেশের মধ্যে থেকে যা করার হচ্ছে, আর একটা হচ্ছে ভারতীয়রা যেখানে খুশি থেকে যেটা করছে সেটা হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এরপরে দেখো, এখানে আমি একটা নিউমেরিক্যাল এক্সাম্পল দিয়ে রেখেছি কিসের, সেটা হচ্ছে জিএনপি কীভাবে ক্যালকুলেট হয়। তো এটা আমি তোমাদেরকে বলবো, তোমরা একটু ভিডিওটা পজ করে একবার দেখে নিও, একটা স্ক্রিনশট নিয়ে নিও। একটা স্ক্রিনশট নিলেই তোমরা বুঝতে পেরে যাবে, খুব ইজি একটা জাস্ট বোঝার জন্য নিউমেরিক্যাল দিয়েছি। আর আমি আবারও বলছি, আমি চেষ্টা করবো এই পিডিএফটা তোমাদেরকে কোনোভাবে যদি টেলিগ্রামে গ্রুপে প্রোভাইড করে দিতে পারি। নেক্সট হচ্ছে আমাদের আসছে নমিনাল এবং রিয়েল জিডিপি, যেটা এগেন স্টুডেন্টদের মধ্যে প্রচুর কনফিউশন ক্রিয়েট হয় যে নমিনাল এবং রিয়েল জিডিপি জিনিসটা বলতে আমরা কী বুঝি, বা এদের মধ্যে পার্থক্য কী। আচ্ছা, তার আগে তোমাদেরকে একটা কথা বলি, দেখো যে তোমাদের আরেকটা ডিমান্ডও ছিল পলিটিতে অ্যামেন্ডমেন্টের উপর ভিডিও বানাতে। তো সেটা আমি বানাবো যদি এই ভিডিওতে রেসপন্স ভালো আসে, কারণ দেখো এই ভিডিওগুলো হচ্ছে কি অন ডিমান্ড ভিডিও, এবং এই ধরনের ভিডিওগুলো বানাতে প্রচুর খাটুনি হয়। এরকম এই যে তোমরা দেখছো, এরকম একটা নোটস কম্প্যাক্ট করে পুরো জিনিসগুলোকে বানিয়ে একটা নোটস তৈরি করতে আমার 2 থেকে 3 ঘন্টা সময় যায়, প্লাস তারপর ভিডিওটাকে রেকর্ড করে তোমাদেরকে দেওয়া হচ্ছে। তো এত খাটুনির পরে তোমাদের তরফ থেকে যদি রেসপন্স ভালো না আসে, তাহলে কিন্তু নেক্সট অ্যামেন্ডমেন্টের ভিডিও আর আসবে না। কারণ ঠিক আছে, কারণ আমরা যেমন রেসপন্সিবিলিটি নিয়ে ভিডিও বানাচ্ছি, তোমাদের স্টুডেন্টদের তরফ থেকেও কিছু রেসপন্সিবিলিটি থাকা উচিত। কারণ তোমরা ডিমান্ড করে দিলে, তারপর আমি তোমাদের ডিমান্ডে ভিডিওটা বানালাম, এত পরিশ্রম করে, দেখা হলো তোমাদের তরফ থেকে সেরকম রেসপন্সই এলো না, তাহলে কিন্তু অ্যামেন্ডমেন্টের ভিডিও আমি আর বানাবো না। কিন্তু যদি দেখি এই ভিডিওতে রেসপন্স ভালো আসছে, তাহলে কিন্তু আমি অ্যামেন্ডমেন্টের ভিডিও তোমাদেরকে প্রোভাইড করে দেবো পরীক্ষার আগে। দেখো, নমিনাল এবং রিয়েল জিডিপির মধ্যে পার্থক্য কী, খুব ইজি, মাথা না কান খুলে শুনে না। এটা আমি একটা তোমাদের ওই আগের দিন যখন এতে পড়াচ্ছিলাম, এমসিকিউ সেশন নিচ্ছিলাম, সেখানেও আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম। আচ্ছা, আমি এক কাজ করি, এখানে যে থিওরি যা লেখা আছে থিওরিগুলোকে বাদ দিই, আমি সরাসরি একটা নিউমেরিক্যাল এক্সাম্পলে চলে যাই।
নিউমেরিক্যাল এক্সাম্পলটা দেখলে তোমরা নমিনাল এবং রিয়েল জিডিপির মধ্যে পার্থক্যটা খুব ইজিলি বুঝতে পারবে। দেখো এখানে একটা জিনিস বলা হয়েছে কি, যেখানে আমার 2015 এবং 16 একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশান দেওয়া হয়েছে। 15 এবং 16তে আমার কত কোয়ান্টিটির গুডস তৈরি হয়েছে এবং সেই গুডসের প্রাইস, এবং 2016 সালে কত কোয়ান্টিটির গুডস এবং সার্ভিস প্রডিউস হয়েছে এবং সেই কোয়ান্টিটি এবং সেই গুডস এবং সার্ভিসেস প্রাইসগুলো দেওয়া আছে। ঠিক আছে, তাহলে কি গুডস এবং সার্ভিসের কোয়ান্টিটি, মানে এখানে ধরো সাপোজ 120 ইউনিট তৈরি হয়েছে, পার ইউনিট গুডসের দাম $50, 100 ইউনিট সার্ভিস তৈরি হয়েছে, পার ইউনিট সার্ভিসের যেটা মানে প্রাইস যেটা সেটা হচ্ছে $65। এবার আমি যখন হচ্ছে ভালো করে দেখো, এবার আমি একটু জুম করে দিচ্ছি তোমাদের বুঝতে সুবিধা হবে, তাহলে টেবিলটা বুঝতে পারলে। এবার আমার 2015 এবং 16 সালের আমার কী আছে, পুরো টেবিল দেওয়া আছে। এবার যখন আমি কি করব, নমিনাল জিডিপি করব, ক্যালকুলেট করব। নমিনাল জিডিপি সবসময় কী হয়, নমিনাল জিডিপি হচ্ছে যে ইয়ারের যে প্রাইস সেটাকে ধরে হিসাব করা হয়। মানে 2015 সালের যে নমিনাল জিডিপি সেটা যদি আমাকে ক্যালকুলেট করতে হয়, আমি কী করবো, 2015 সালে যে প্রাইস আছে সেই প্রাইসটাকে ইউজ করব। এখানে সেরকমভাবে ইনকাম করা হয়েছে, দেখো যে 120 × 50 মানে পার ইউনিটের দাম $50, 100 × 65 টোটাল হচ্ছে আমার $12,500 আমার টোটাল নমিনাল ইনকাম। একই রকমভাবে 2016 সালের যখন আমি নমিনাল জিডিপি ক্যালকুলেট করব, তখন আমি কি করব, তখন আমি হচ্ছে 2016 সালের যে প্রাইস লেভেলগুলো আছে সেইগুলোকে গুণ করে করে ক্যালকুলেট বা মাল্টিপ্লাই করে ক্যালকুলেট করব। সেরকমভাবেই করা হয়েছে। দেখো এখানে 130 × 55 প্লাস 110 × 70, দেখো এখানে দেখতেই পাচ্ছ, একটু দেখলেই বুঝতে পারবে। 130 × 55 প্লাস 110 × 70 ইজিকুয়ালস টু হচ্ছে আমার $14,850। এবার আমাকে যদি বলে যে তুমি এটা গেল কি আমার নমিনাল জিডিপি, এবার যদি তোমাকে বলে যে রিয়েল জিডিপি কীভাবে ক্যালকুলেট করবে। রিয়েল জিডিপি ক্যালকুলেট করার সময় সবসময় আমাকে কি করতে হবে, যে ইয়ারেরই আমি ইনকাম ক্যালকুলেট করি না কেন, প্রাইস আমাকে সবসময় কিসের নিতে হবে, বেস ইয়ারের প্রাইস নিতে হবে। কিসের? বেস ইয়ার। একটা সবসময় বেস ইয়ার থাকে, ঠিক আছে। যেমন বর্তমানে আমাদের এখানে ইন্ডিয়াতে বর্তমানে বেস ইয়ার হচ্ছে কত, 2011-12। এটা চেঞ্জ করার চিন্তাভাবনা চলছিল, বাট রিসেন্টলি আপডেট এসে গিয়েছে, আমি দেখেছি এপ্রিল 2022 আপডেট এসে গিয়েছে যে পোস্ট কোভিড সিচুয়েশনে বসে এখন কিন্তু বেস ইয়ার চেঞ্জ করার কোনো সম্ভাবনা নেই, কারণ বেস ইয়ার চেঞ্জ করার মতো সাফিসিয়েন্ট ডেটা নাকি নেই। তো 2011-12কেই আপাতত বেস ইয়ার হিসেবে রাখা হবে, যেটা চেঞ্জ করার চিন্তাভাবনা চলছিল সেটা করা হবে না। এবার এখানে আমি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন নিয়েছি এবং এখানে আমি ধরে নিয়েছি যে আমার বেস ইয়ারটা কত, 2015 হচ্ছে আমার কি, 2015 হচ্ছে আমার বেস ইয়ার। একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশান ধরেছি। তাহলে এই সিচুয়েশানে আমাকে যদি রিয়েল জিডিপি ইনকাম ক্যালকুলেট করতে হয়, সাপোজ আমি 2016 সালের রিয়েল জিডিপি ক্যালকুলেট করব, সেখানেও কিন্তু আমাকে প্রাইস কোনটা নিতে হবে, প্রাইস নিতে হবে এইটা বেস ইয়ার, মানে এখানে বেস ইয়ার 2015 যে প্রাইস লেভেল সেটাকেই আমাকে ইউজ করতে হবে। তাহলে আমি এখানে যদি রিয়েল জিডিপি ক্যালকুলেট করি, কি করব, যে এই 130-এর সঙ্গে আমি $50 গুণ করব, আর এই 110-এর সঙ্গে আমি $65 গুণ করব। এই যে 110-এর সঙ্গে 65, টোটাল বেরিয়ে আসছে কত, 13,650। তাহলে যেখানে আমার 2016 সালের নমিনাল জিডিপি ছিল $14,850, আমার রিয়েল জিডিপি কত দাঁড়ালো, $13,650। আর 2015-র ক্ষেত্রে হচ্ছে তোমার নমিনাল জিডিপি এবং রিয়েল জিডিপি সেম হবে, কারণ 2015টাই হচ্ছে আমার বেস প্রাইস। একই রকমভাবে এখানে যদি আমাকে বলতো সাপোজ যে তুমি 2020 সালের হচ্ছে রিয়েল জিডিপি বের করো, সেখানেও কিন্তু 2020 সালেরও আমাকে রিয়েল জিডিপি বের করতে গেলে আমার কোয়ান্টিটি তো ডিফারেন্ট হবে, কিছু করার নেই, কোয়ান্টিটি আমার ডিফারেন্ট হবে। কোয়ান্টিটি আমার যেরকম হবে সেরকম আমি ক্যালকুলেট করব, কিন্তু প্রাইসটা আমাকে কী করতে হবে, বেস ইয়ার মানে 2015-র যে প্রাইস সেইটা অনুযায়ী আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে মোদ্দা কথা বোঝা গেল কি, যে নমিনাল জিডিপি মানে হচ্ছে তুমি 2020 সালে যদি ইনকাম ক্যালকুলেট করতে চাও, 2020 সালের যা দাম সেটার উপরই ডিপেন্ড করে তোমাকে কী করতে হবে, ক্যালকুলেট করতে হবে। আর 2016 সালের তুমি যদি রিয়েল জিডিপি বের করতে চাও, তাহলে যে বেস ইয়ার যেটা এর ক্ষেত্রে 2015, সেই বেস ইয়ারের প্রাইসটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। যেটা আমি তোমাদের আগের দিন একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছিলাম, যে সাপোজ ধরো আমার এখনও কোনো একটা সিনেমা রিলিজ করেছে, সিনেমার আমার এত 1,000 টিকিট বিক্রি হয়েছে। এবার আমাকে যদি রিয়েল ইনকাম মানে নমিনাল ইনকাম বের করতে হয়, তাহলে আমি কী করবো, আমার 2022 সালে সিনেমা বেরিয়েছে 1000টা টিকিট, তাকে 2022 সালের একটা টিকিটের দাম দিয়ে গুণ করবো। কিন্তু আমি যদি বলি না, যে আমার সিনেমাটার অ্যাকচুয়ালি রিয়েল ইনকাম কত, নমিনাল ইনকাম আমার দরকার নেই, রিয়েল ইনকাম চাই,
তখন আমাকে কী করতে হবে, তখন আমাকে যে 1000টা টিকিট বিক্রি হয়েছে সেটাকে কী দিয়ে গুণ করতে হবে, আমার বেস ইয়ার মানে 2011-12 সালে টিকিটের যা দাম ছিল সেটাকে দিয়ে গুণ করতে হবে। বোঝা গেল নমিনাল এবং রিয়েল জিডিপির মধ্যে পার্থক্য কী। এবং মনে রাখবে যে নমিনাল জিডিপিটাকে অ্যাকচুয়ালি কেন করা হয়, নমিনাল জিডিপি রিয়েল জিডিপি কেন বার করা হয়, কেননা ইনফ্লেশন আমাদের মূল্য বৃদ্ধির যে এফেক্টটা সেটাকে নিউট্রালাইজ করার জন্য। দেখা যাবে আমার হয়তো প্রোডাকশান সেরকম বাড়ছে না, কিন্তু টিকিটের দাম মানে যেটা আমি সিনেমার এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছিলাম, যেমন টিকিট কিন্তু সেরকম বিক্রি হচ্ছে না। দেখা যাবে আগে যেটা যা টিকিট বিক্রি হতো এখন তো সেম হচ্ছে বা তার থেকে কমই হচ্ছে, কিন্তু গত 2012 থেকে 2022 এই 10 বছরে টিকিটের দাম এত বেড়ে গেছে যে টোটাল ইনকামটা আমার দেখে মনে হচ্ছে বা বেশ ভালোই তো ইনকাম হচ্ছে, কিন্তু ওই ইনকামটা কি অ্যাকচুয়ালি বাড়ছে না, ওটা তো টিকিটের দাম বেড়ে যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি তোমার টিকিট বিক্রি বাড়েনি, সিনেমা তোমার আগের থেকে বেটার হচ্ছে না, বেটার রেসপন্স পাচ্ছে না, টিকিট বিক্রি বাড়ছে না, শুধু তোমার সিনেমার টিকিটের দামটা বেড়ে গেছে বলে ইনকাম বেশি হচ্ছে। সেই রকমভাবে ইনফ্লেশনের কারণে কি হচ্ছে, আমার নমিনাল জিডিপিটা দেখে মনে হচ্ছে বাহ দেশের জিডিপি তো বেশ বাড়ছে, বাড়বে না কেন, ইনফ্লেশনের কারণে তো জিনিসপত্রের দাম বেড়ে গেছে, ওই জন্য ইনকাম বেশি হচ্ছে। বাট তুমি যদি রিয়েল দেখতে যাও তখন দেখবে অ্যাকচুয়ালি তোমার কতটা ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে সেটা বোঝা যায় পরিষ্কার। আর সেই কারণেই আমাদের রিয়েল জিডিপিটাকে কনসিডার করতে হয় এবং রিয়েল জিডিপিটাকে বেটার ধরা হয়। ঠিক আছে, এখানে দেখো ওই জন্য পরিষ্কার বলে দিয়েছে যে নোটিস দ্যাট রিয়েল জিডিপি হ্যাজ ইনক্রিজড লেস দ্যান nominal GDP from 2015 to 16. This will always be the case if both prices and quantities increase from year to year. Increase in real GDP implies increase in the production of goods and services. রিয়েল জিডিপি যদি বাড়ে তাহলে বুঝতে হবে না কি অ্যাকচুয়ালি আমার গুডস এবং সার্ভিসেস প্রোডাকশনটা বেড়েছে, মানে কোয়ান্টিটি বেড়েছে, বা বুঝতে হবে না সিনেমার টিকিট বিক্রি বেড়েছে, সিনেমা বেটার হচ্ছে যদি আমার রিয়েল জিডিপি বা রিয়েল ইনকাম বাড়ে। তাই জিডিপি ক্যালকুলেশনের ক্ষেত্রে রিয়েল জিডিপির ক্যালকুলেশনটাকে ইকোনমি কীভাবে পারফর্ম করছে সেটা ক্যালকুলেট করার জন্য ইউজ করা হয়। বোঝা গেল? এর থেকে ইজি ওয়েতে কিন্তু বোঝানো যাবে না, পরিষ্কার বলছি, এর থেকে ইজি ওয়েতে এর থেকে ভালো এক্সাম্পল দিয়ে কিন্তু বোঝানো যাবে না। আচ্ছা নেক্সট এবার আমরা দেখবো কি, এরপর আমরা ধীরে ধীরে এগোবো আমাদের। তাহলে আমরা কী কী দেখলাম, জিডিপি জিএনপি দুটো কনফিউজিং টার্ম দেখে নিলাম, রিয়েল এবং নমিনাল জিডিপি দেখে নিলাম। এরপর আমরা ধীরে ধীরে কোন দিকে এগোবো, সেটা যে আমাদের ন্যাশনাল ইনকাম বলতে আমরা কী বুঝি, বা জিডিপি এবং ন্যাশনাল ইনকাম যে সেম নয় সেই জিনিসটার দিকে এগোবো। তো দেখো আমাদের এখানে ন্যাশনাল ইনকামের যে ডেফিনেশন সেটা বোঝার জন্য তোমাদের তার আগে কয়েকটা টার্ম একটু বুঝতে হবে। কেন কেন তোমাদের টার্মগুলো বুঝতে হবে, কারণ আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো আমি তোমাদেরকে বললাম when NNP obtained at factor cost it is known as national income। এবার ফুল কনফিউশন, স্যার কী বলে দিলেন এটা, এনএনপি কী জিনিস, ফ্যাক্টর কস্ট কী জিনিস, কিছুই তো বুঝতে পারলাম না। প্রথমে আমরা দেখি এনএনপি যেটা বলছে, এনএনপি অবটেন্ড অ্যাট ফ্যাক্টর কস্ট ইট ইজ নোন অ্যাজ ন্যাশনাল ইনকাম। এনএনপি কী জিনিস, এনএনপি হচ্ছে নান আদার দেন জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন। জিএনপি কী জিনিস তোমাদের এতক্ষণ ধরে বোঝালাম, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, মাইনাস ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন মানে সময়ের সঙ্গে সঙ্গে কোনো একটা জিনিসের যে ভ্যালু কমতে থাকে সেটাকে ডেপ্রিসিয়েশন বলা হয়। তো জিএনপি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিলে বলা হয় এনএনপি। এনএনপি মানে নেট ন্যাশনাল প্রোডাক্ট, ওখানে ছিল গ্রস, এখানে নেট ন্যাশনাল প্রোডাক্ট। এবার বলছে নেট ন্যাশনাল প্রোডাক্টকে আমরা যখন ফ্যাক্টর কস্টে নিয়ে যাব, ফ্যাক্টর কস্টে যে এনএনপিটাকে আমি অবটেন করবো সেটাকে বলে ন্যাশনাল ইনকাম। তাহলে এবার ফ্যাক্টর কস্ট কী, মানে ফ্যাক্টর কস্ট লাগিয়ে কোনো একটা প্রোডাক্টের ফ্যাক্টর কস্ট লাগিয়ে যে ভ্যালুটা মানি ভ্যালুটা আমার তৈরি হচ্ছে সেটাকেই বলা হচ্ছে ন্যাশনাল ইনকাম। বুঝতে পারলো তো? এবার তোমরা বলো ফ্যাক্টর কস্ট জিনিসটা কি। দেখো দুটো টার্ম তোমাদের ইকোনমিতে মনে রাখতে হবে, একটা হচ্ছে মার্কেট প্রাইস, একটা হচ্ছে ফ্যাক্টর কস্ট। না মার্কেট প্রাইস জিনিসটা কি, খুব ইজি ভাষায় বুঝে নাও। মার্কেট প্রাইস মানে হচ্ছে যে মানে কোনো একটা জিনিসের যে প্রাইস মানে দাম যেটা, সেখানে যখন তোমার কী কী ইনক্লুড হবে, ইনক্লুডস ইনডাইরেক্ট ট্যাক্সেস মানে এক্সাইজ ডিউটি, ভ্যাট, সার্ভিস ট্যাক্স, কাস্টম ডিউটি, এগুলোকে যোগ করা হবে মানে ইনক্লুড করা হবে। আর গভর্নমেন্টের যে সাবসিডি মানে যে ভর্তুকিটাকে বাদ দিয়ে দেওয়া হবে, সেটাকে বলে মার্কেট প্রাইস। মার্কেট প্রাইস মানে হচ্ছে মোদ্দা কথা তুমি যে জিনিসটা কিনছো, যত দামে জিনিসটা কিনছো, তুমি একটা গ্যাস সিলিন্ডার যে দামে কিনছো সেখানে তোমার কি হয়, মার্কেট প্রাইসের মধ্যে গভর্নমেন্ট সাবসিডি এক্সক্লুড হয়ে যায়, বাদ চলে যায়, কারণ সেই ভর্তুকির পরিমাণটা তোমাকে পে করতে হয় না। তোমাকে পে করতে হবে কি যে তার মধ্যে যত অন্যান্য যে ইনডাইরেক্ট ট্যাক্সগুলো আছে, যা সব ভ্যাট আছে, ভ্যাট সার্ভিস ট্যাক্স, সেই সব মিলিয়ে যে দামটা আসছে গ্যাস সিলিন্ডারের সেটা তোমাকে পে করতে হচ্ছে, মানে সেই দামে তুমি মার্কেট থেকে গ্যাস সিলিন্ডারটা পাচ্ছ। কিন্তু ভর্তুকিটা তোমাকে দিতে হচ্ছে না, ভর্তুকিটা সরকার দিয়ে দিচ্ছে।
তো এটাকে বলা হচ্ছে কি মার্কেট প্রাইস। না ফ্যাক্টর কস্ট কি? ফ্যাক্টর কস্ট হচ্ছে ঠিক উল্টো জিনিস। ফ্যাক্টর কস্ট হচ্ছে যখন কোনো একটা জিনিসের দামের মধ্যে গভর্নমেন্টের যে গ্র্যান্ট এবং সাবসিডিগুলোকে ইনক্লুড করা হয় আর ইনডাইরেক্ট ট্যাক্সটাকে এক্সক্লুড করে দেওয়া হয়, ইনডাইরেক্ট ট্যাক্সটাকে বাদ দিয়ে দেওয়া হয়, তখন সেটাকে বলে ফ্যাক্টর কস্ট। মানে অ্যাকচুয়ালি কী হচ্ছে যে আমার যত হচ্ছে প্রোডাকশানের মধ্যে যত ধরনের ফ্যাক্টরসগুলো থাকে সেইগুলো যে টোটাল কস্ট, মানে কোনো একটা জিনিসকে প্রোডাকশান করতে যে খরচটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ফ্যাক্টর কস্ট। আর তুমি যে জিনিসটা দামে কিনছো মার্কেট থেকে সেটাকে বলা হচ্ছে মার্কেট প্রাইস। তাহলে বুঝতে পারলে মার্কেট প্রাইস এবং ফ্যাক্টর কস্ট হচ্ছে পুরো উল্টো। মার্কেট প্রাইসের ক্ষেত্রে কী হয়, ভর্তুকিটা বাদ যাবে, ট্যাক্সগুলো যোগ হবে। ফ্যাক্টর কস্টের ক্ষেত্রে কি, ভর্তুকিগুলো যোগ হবে, কারণ ওটা হচ্ছে গভর্নমেন্টকে খরচ করতে হচ্ছে, তাই ওটার প্রোডাকশান খরচের মধ্যে ওটা পড়ে যাচ্ছে, কারণ গভর্নমেন্টকে ওই টাকাটা খরচ করতে হচ্ছে, ভর্তুকির টাকাটা। ইনডাইরেক্ট ট্যাক্সটা কী হয়ে যাবে, বাদ হয়ে যাবে, কারণ ট্যাক্সটা তো তুমি দিচ্ছ, তুমি পে করছো, গভর্নমেন্ট ট্যাক্স থেকে টাকা ইনকাম করছে, ট্যাক্সের টাকাটা গভর্নমেন্টকে প্রোডাকশানের পিছনে খরচ করতে হচ্ছে না। ঠিক আছে, তো এটা হচ্ছে ফ্যাক্টর কস্ট। তো এই ফ্যাক্টর কস্ট যে থাকছে, মানে প্রোডাকশানে যে কস্ট হচ্ছে, সমস্ত সার্ভিসেস বলো বা ফাইনাল গুডস বলো, প্রোডাক্ট বলো, তার এই ফ্যাক্টর কস্টে ক্যালকুলেট করে যে মানি ভ্যালুটা বেরোচ্ছে সেটাকে কি বলা হবে, সেটাকেই বলা হবে তোমার এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। এবং এই এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্টকেই বলা হয় কি ন্যাশনাল ইনকাম। মানে কোনো একটা জিনিসকে প্রোডাকশান করতে যে খরচটা হচ্ছে সেটাই হচ্ছে আমার কি হচ্ছে, ন্যাশনাল ইনকামের মধ্যে ঢুকে যাচ্ছে। এনএনপি অবটেন্ড অ্যাট ফ্যাক্টর কস্ট, এটাকে বলা হচ্ছে কি ন্যাশনাল ইনকাম। ঠিক আছে, এবার এনএনপি কি জিনিস বুঝতে পারলে জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন। আর জিএনপি কি জিনিস তোমাদের অলরেডি বলে দিয়েছি, যে বিভিন্ন জায়গা থেকে তোমার যা হচ্ছে হচ্ছে মানে ইনকাম হচ্ছে, যেখানে যেখানে সব ভারতীয়রা বসে যে ইনকাম হচ্ছে সেটাকে বলা হচ্ছে জিএনপি। ঠিক আছে, তাহলে জিএনপি বুঝলে, জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন এনএনপি, আর এনএনপি যখন আমি ফ্যাক্টর কস্টে ক্যালকুলেট করছি সেটাকেই বলা হচ্ছে কি, সেটাকেই বলা হচ্ছে ন্যাশনাল ইনকাম। তো এখানে কিন্তু জিডিপিরও এরকম দুটো টার্ম থেকে, একটা যে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট, জিডিপি অ্যাট মার্কেট প্রাইস। এই দুটোর মধ্যে রিলেশনও খুবই ইজি, কিছুই না, যে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট ইজ ইকুয়ালস টু জিডিপি অ্যাট মার্কেট প্রাইস মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডিজ। কারণ একটা ইনক্লুড হয় একটা এক্সক্লুড হয়, তাই মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডিজ, তাহলে আমার কি হচ্ছে জিডিপি ফ্যাক্টর কস্ট বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবেই হচ্ছে আমার যখন এনএনপি আমি ফ্যাক্টর কস্টে যেটা ক্যালকুলেট করছি সেটাকেই বলা হচ্ছে ন্যাশনাল ইনকাম। এবার দেখো এই এনএনপি এর ফ্যাক্টর কস্ট ইকুয়ালস টু ন্যাশনাল ইনকাম, এখান থেকেই হচ্ছে ন্যাশনাল ইনকামের কিন্তু বিভিন্ন ধরনের কি হয়, বিভিন্ন ধরনের ফর্মুলাগুলো বেরিয়ে আসে। যত দেখবে ন্যাশনাল ইনকামের এই যে এইটা দেখছো, ন্যাশনাল ইনকামে দেবে এরকম একটা বড়ো সড়ো ফর্মুলা তোমরা অনেক, ন্যাশনাল ইনকামে দেবে এরকম একটা বড়ো সড়ো ফর্মুলা তোমরা অনেক জায়গায় পাবে। ন্যাশনাল ইনকাম ইজ টু সি প্লাস জি প্লাস আই প্লাস এক্স মাইনাস এম প্লাস এনএফআইএ মাইনাস ডেপ্রিসিয়েশন মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডিজ, এরকম একটা তোমরা পাবে। কিছুই না, আমি তোমাদের ভেঙে রেখে দিচ্ছি, তাহলে এবার তোমাদের বড় ফর্মুলা মাথায় সেট হয়ে যাবে। তাহলে আমরা কী পেলাম, যে এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট ন্যাশনাল ইনকাম ইজ ইকুয়ালস টু কি, ন্যাশনাল এনএনপি অ্যাট মার্কেট প্রাইস মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডি। মানে কিছু নেই, যে এইখান থেকে বের করছি ফ্যাক্টর জিডিপি অ্যাট ফ্যাক্টর প্রাইস সমান যেমন জিডিপি এমপি মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডি শেখাই, যে এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট ইজ ইকুয়ালস টু এনএনপি অ্যাট মার্কেট প্রাইস মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস প্লাস সাবসিডিজ। এবার আমরা অলরেডি জানি যে এনএনপি মানে কি, এনএনপি মানে হচ্ছে সেটা মার্কেট প্রাইসেই হোক বা ফ্যাক্টর কস্টেই হোক, এনএনপি মানে হচ্ছে জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন। তাহলে এনএনপিটাকে আমরা ভেঙে দিলাম, জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন মাইনাস ইনকাম ইনডাইরেক্ট ট্যাক্স প্লাস সাবসিডিজ। এবার এই যে জিএনপি দেখছো, জিএনপির ফর্মুলাই হচ্ছে এইটা, এই যে এইটা, এই যে সি প্লাস জি প্লাস আই প্লাস এক্স মাইনাস এম প্লাস এফ আই এ, এইটা হচ্ছে কি, এটাই হচ্ছে আমার জিএনপি। আর এখানে আমি কালিটা চেঞ্জ করি, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। আর এই যে পোর্শনটা দেখছো, এই যে সি প্লাস জি প্লাস আই প্লাস এক্স মাইনাস এম, এটা হচ্ছে কি ছিল, এটা ছিল জিডিপি। তাই করেছিলাম তো আমরা, সি প্লাস জি প্লাস আই প্লাস এক্স মাইনাস এম, এটা ছিল জিডিপি। জিডিপির সঙ্গে আমরা কী করেছিলাম, যে তোমার এনএফআইএ মানে ওই ভারতে বসে যারা ইনকাম করছে সেটাকে যোগ করব, ভারতে বসে যে বিদেশিরা ইনকাম করছে সেটাকে বিয়োগ করব, আর বিদেশে বসে ভারতীয়রা যে ইনকাম করছে সেটাকে যোগ করব, যেটাকে বলা হচ্ছিল কি, যেটাকে বলা হচ্ছিল এনএফআইএ। সেই এনএফআইএটা জিডিপির সঙ্গে যুক্ত করে আমরা কি পেয়ে যাচ্ছি, জিএনপি। দেখিয়ে দিচ্ছি আরেকবার, এই দেখো এই ফর্মুলা ছিল জিডিপির, আর জিডিপির সঙ্গে এনএফআইএ যোগ করে আমরা কী পেয়েছিলাম, জিএনপি। তো এইটাকেই পুরো ভেঙে লেখা হয়েছে, আর কিছু নেই, এই জিনিসটাকেই পুরো ভেঙে লিখে দেওয়া হয়েছে ন্যাশনাল।
আর লাস্ট জিনিসটা কিছু দেখো, এবার ন্যাশনাল ইনকামের মধ্যেও হচ্ছে তোমাদের ওই জিডিপির হচ্ছে নমিনাল এবং রিয়েলের মধ্যে থাকে, যে যখন তোমার বেস ইয়ারের সাপেক্ষে ক্যালকুলেট করা হয় তখন সেটাকে বলে ন্যাশনাল ইনকাম অ্যাট কনস্ট্যান্ট প্রাইস, আর যখন হচ্ছে কারেন্ট ইয়ার প্রাইসে ইউজ করা হয় তখন সেটাকে বলে ন্যাশনাল ইনকাম অ্যাট কারেন্ট প্রাইস। বোঝা গেল? আর একই রকমভাবে তোমার এর মতো এনএনপির মতো একটা এনডিপিও থাকে, এনডিপি কিছুই না, জিডিপি মাইনাস ডেপ্রিসিয়েশন। ঠিক আছে, তো এই ছিল কিছু জিনিস। দেখো আমি আবারও বলছি, সব একসঙ্গে বোঝানো সম্ভব নয়, বাট কিছু কিছু কনফিউজিং টার্ম, তো অনেকগুলো টার্মই কিন্তু তোমরা দেখতে পেলে, যে জিডিপি কী, জিএনপি কী, এনএনপি কী, এনডিপি কী, ন্যাশনাল ইনকাম বলতে আমরা কী বুঝি, ফ্যাক্টর কস্ট বা মার্কেট প্রাইস বলতে কী বুঝি, এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, এনএনপি অ্যাট মার্কেট প্রাইস কী জিনিস, আর এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্টই হচ্ছে ন্যাশনাল ইনকাম। এটা একদম মুখস্থ করে রাখবে, এটা কিন্তু পরীক্ষায় আসে। যে ন্যাশনাল ইনকামের এক লাইনে যদি ডেফিনেশন তোমাকে বলতে বলে কি না, এনএনপি অবডেন অ্যাট ফ্যাক্টর কস্ট হচ্ছে ন্যাশনাল ইনকাম। ভিডিও আশা করি তোমাদের জিনিসগুলো কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে। তো মেন ন্যাশনাল ইনকামের মেন যে ফান্ডা বা মেন বেসিক জায়গাগুলো এখানে কিন্তু কভার হয়ে যাচ্ছে, অনেকগুলো টার্মই তোমরা বুঝতে পারলে। আশা করি তোমাদের কনফিউশন নেই। তাও যদি তোমাদের কোথাও মনে হয় যে কনফিউশন লাগছে, তোমরা একবার একটু ভালো করে ভিডিওটা দেখো, আমি তোমাদের নোটসটা প্রোভাইড করে দেবো, একবার পড়ে নিও। কারণ জিনিসগুলো অবভিয়াসলি কঠিন, খুব একটা ইজি আমি বলবো না, জিনিসগুলো অবভিয়াসলি কঠিন। তাও আমি যতটা সহজ ভাষায় বোঝানো সম্ভব ততটা সহজ ভাষায় আমি এটাকে বোঝানোর চেষ্টা করলাম। সো থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে অ্যান্ড অল দ্য বেস্ট ফর অল অফ ইউর আপকামিং এক্সামস। থ্যাংক ইউ।